রাজধানীর ড্যামরায় কালি তৈরির কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়, নিজেদের সংখ্যালঘু না ভাবার আহ্বান। ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার, সবাই সকল ক্ষেত্রে সমানভাবে ভোগ করবে, অধিকার ভোগ করবে, এটাই বর্তমান সরকারের নীতি। বিএনপি সরকারের সময় লুটপাটের সুযোগ থাকে না শেয়ার বাজারে। সংসদে অর্থমন্ত্রী, সরকারের কোনো কাজই জন আকাঙ্ক্ষা পূরণ করেনি মন্তব্য বিরোধী দলীয় নেতার। একবার নয়, একাধিকবার লুটপাট করেছে। আপনারা লক্ষ্য করবেন বিএনপি সরকারের সময় কোনো সময় শেয়ার বাজার লুটপাটের কোনো সুযোগ ছিল। আমরা দেখব তার প্রকাশটাকে, বাস্তবায়নটাকে, কিভাবে এটা রিফ্লেক্ট করতেছে সমাজে। কাল পল্টনে মে দিবসের শ্রমিক সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশের ঘোষণা 11 দলের। কয়েক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, তলিয়ে গেছে নেত্রকোনা, সুনামগঞ্জের হাওরের নতুন নতুন এলাকা। বাধ্য হয়ে আধা পাকা ধান কাটছে কৃষক। একবার লন্ডন হয়ে গেছে, আমরা কি করতে পারি, কেমন বাঁচি? যেমন সারা দেখি চাষি এই কিন্তু মুক্তি দেখি টানো বৃষ্টি বাদলের কারণে অনেক জমি তলে গেছে গা, পানি তলে গেছে গা। ইরানে অবরোধ দীর্ঘায়িত করার মার্কিন ঘোষণায় লাগাম ছাড়া জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $126। দর্শক, রাজধানীর ড্যামরা আমুলিয়া মডেল টাউনে কালি তৈরির কারখানায় লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সেখানে আছেন আমাদের সহকর্মী এম এ আজিজ, আমরা তার কাছে যাচ্ছি। আজিজ, আগুনে ক্ষয়ক্ষতি কেমন হয়েছে, পরিস্থিতি কেমন দেখছেন এই মুহূর্তে? ধন্যবাদ লোপা। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের যারা এখানে কাজ করছেন তারা আমাদেরকে জানাতে পারেননি। তারা বলছেন যে এটি আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ আসার পরেই মূলত তারা বলতে পারবেন যে আসলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আমি আপনাকে এখানে আগুনের যে তীব্রতা ছিল সেটি একটু দেখাতে চাই। আমার সহকর্মী যিনি এখানে ভিডিও জার্নালিস্ট আছেন তার মাধ্যমে আপনাকে দেখাতে চাই যে এখানে কী পরিমাণ কেমিক্যাল মজুদ ছিল। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে সড়কটি, এর পাশেই মূলত যে প্যাকেজিং কারখানাটি ছিল, ইমু প্যাকেজিং কারখানা, সেখানে সব ধরনের আসলে চিপস বা যেসব প্যাকেট আছে সেই প্যাকেটগুলো এখানে করা হতো এবং সরকারি বেসরকারি সব ধরনের প্রতিষ্ঠানের প্যাকেট তারা করে দিতেন এই প্রতিষ্ঠান থেকে। এবং এই প্রতিষ্ঠানের যে বৈধতা বা লাইসেন্স, পরিবেশগত ছাড়পত্র বা অন্য যে কাজ করার ছাড়পত্র ছিল কিনা সেটি নিয়েও এখন প্রশ্ন উঠেছে। এবং আমরা এখানে কিছুক্ষণ আগে এসেছি, ফায়ার সার্ভিসের যারা এখানে দায়িত্বরত ছিলেন, তারা দায়িত্বরত আছেন, তারা আমাকে বলছেন যে তারা সকাল 11টা নাগাদ তারা এই আগুনের খবর পেয়েছেন এবং খবর পেয়ে তখনই তারা এখানে ছুটে আসেন এবং ফায়ার সার্ভিসের সবশেষ 6টি ইউনিট তারা এখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এখন আমরা দেখতে পাচ্ছি। এবং কী ধরনের কেমিক্যাল আসলে এখানে জমা ছিল সে বিষয়ে আপনাকে ধারণা দিতে চাই। মূলত প্যাকেজিং করার জন্য যে ধরনের কেমিক্যাল দরকার বা যে ধরনের কেমিক্যাল বিদ্যুতের ট্রান্সফরমার বা অন্যান্য কাজে লাগে সেই ধরনের কেমিক্যালও এখানে মজুদ ছিল। সেটি আমাদেরকে জানিয়েছেন ফায়ার সার্ভিসের যারা কর্মী আছেন তারা। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে ছোট ছোট বান্ডেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো পুরোপুরি একটি ফয়েল পেপার টাইপের ছিল, যেগুলো পুড়ে যাওয়ার পরও এখন এর মধ্যে আগুন এবং ধোঁয়া আমরা বের হতে দেখছি। এবং ফায়ার সার্ভিসের যারা কর্মরত এখানে আছেন তারা চেষ্টা করছেন আপ্রাণ এখানকার আগুন যেন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়। এবং আগুন লাগার পরের যে পরিস্থিতি সে সম্পর্কে ফায়ার সার্ভিসের কর্মীরা আমাকে বলছিলেন যে পুরো এলাকায় আসলে আগুনের যে তীব্রতা সেটি ছড়িয়ে পড়ে এবং আগুন নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আগুন নিয়ন্ত্রণে এখনও আসলে চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের
কর্মীরা ইমো প্যাকেজিং কারখানা নামে যে কারখানাটি এখানে আছে তার 3টি ইউনিট এইখানে আছে। 3টি ইউনিটের যে মেইন ইউনিট সেখানেই মূলত আগুনের সূত্রপাত হয়। এখানে যারা কর্মরত ছিল তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আমাকে যেটা জানিয়েছে একটি প্রিন্টিং মেশিন থেকে মূলত আগুনের সূত্রপাত হয় এবং তারপরে সেই আগুন পুরো সবগুলো ইউনিটে ছড়িয়ে পড়ে। এখন আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের যারা কর্মী আছেন তারা যে গোডাউনটি ছিল তার ছাদে ওঠার চেষ্টা করছেন এবং সেখানে কোনো রকম আগুন এখন পর্যন্ত আছে কি না সেটি তারা খতিয়ে দেখার চেষ্টা করছেন এবং তারা জানিয়েছেন যে আগুন নিয়ন্ত্রণে এলেও যেহেতু কেমিক্যাল গোডাউন ছিল সে কারণে এর ভেতরে এখনই প্রবেশ করা যাচ্ছে না, কারণ কেমিক্যালের আগুন কোথায় কিভাবে আছে সেটি তারা এখন আসলে বুঝতে পারছে না। যেহেতু পানি দিয়ে তারা পুরো এলাকাটি আমরা দেখতে পাচ্ছি যে পুরো এলাকাটি ভেসে গেছে পানিতে। তারা চেষ্টা করছেন যে আসলে আগুন যেন কোনোভাবেই আর অবশিষ্ট না থাকে সেই কাজটি করার। তবে আবাসিক এলাকায় এত বড় একটি কেমিক্যাল গোডাউন বা প্রিন্টিং প্যাকেজিং কারখানা কিভাবে বসানো হলো বা কিভাবে এখানে তারা এতদিন কার্যক্রম পরিচালনা করছে সে বিষয়ে ফায়ার সার্ভিস আসলে কোনো সদুত্তর দিতে পারেননি। তারা বলছেন যে এই বিষয়গুলো আসলে খতিয়ে দেখা হবে এবং খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা সেটি নেওয়া হবে। এখানকার মালিক যারা ছিলেন তাদেরকে আমরা কাউকে এখন পর্যন্ত পাইনি, তাদেরকে পেলে হয়তো বা তাদের সঙ্গে কথা বলা যাবে, সে বিষয়ে আমরা অবশ্য খোঁজ রাখার চেষ্টা করছি। এর পাশাপাশি এখানে বিভিন্ন গণমাধ্যম কর্মীরা ছুটে এসেছেন আগুনের খবর পেয়ে, তারাও চেষ্টা করছেন যে আসলে জানবার কিভাবে আগুনের সূত্রপাত কিভাবে হলো, কখন হলো। আগুনটি মূলত লাগছে সকাল 11:15 দিকে এবং তখনই ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা 11টার পরপরই এখানে এসে পৌঁছায়। ডেমরা এলাকা থেকে এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে এসেছিলেন এবং তারা এখানে এসেই প্রথমে 2টি ইউনিট আসে এবং 2টি ইউনিটে এসে বেশ তার হিমশিম খেতে হয় আগুন নেভাতে। এরপর আরও 4টি ইউনিট পর্যায়ক্রমে এখানে এসে পৌঁছায় এবং তারা আগুন নিয়ন্ত্রণে সর্বাত্মক ভূমিকা পালন করে। এখানে ফায়ার সার্ভিসের যারা কর্মীরা আছে তারা এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফিং করেননি এবং যেহেতু তারা আগুন নেভানোর কাজে ব্যস্ত, তারা বলছেন যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে তারা আগুন নেভানোর কাজ সার্বিক বিষয়ে তারা ব্রিফিং করবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা এরই মধ্যে যে গোডাউনটা ছিল কেমিক্যাল গোডাউন সেটির ছাদে তারা টিন শেডের যে ছাদ সেই ছাদে তারা উঠে গেছেন এবং সেখান থেকে তারা টিনগুলো সরিয়ে দেখার চেষ্টা করছেন যে আগুন আর আছে কি না। তো লোপা আপনাকে জানিয়ে রাখি যে সকাল 11:15 যে আগুন সেটি নিয়ন্ত্রণে আসে দুপুর 2টার দিকে। যেহেতু কেমিক্যালের আগুন ছিল সে কারণেই মূলত ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়েছে। আজিজ, বুঝতে পারছি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না, ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারও করবে না। অতীতেও এমনটা করেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালের সচিবালয়ে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ যাতে শান্তি এবং নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারে তেমন পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী জানান, ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। বাঙালি অবাঙালি, বিশ্বাসী অবিশ্বাসী সবাই সকল ক্ষেত্রে সমানভাবে অধিকার ভোগ করবে, এটাই বর্তমান সরকারের নীতি। কেউ নিজেদেরকে কখনোই সংখ্যালঘু ভাববেন না বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, রাষ্ট্রই নাগরিকের পরিচয়। ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না, অতীতেও আমরা তা করিনি। আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি হচ্ছে ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। সবাই সকল ক্ষেত্রে সমানভাবে ভোগ করবে, অধিকার ভোগ করবে, এটাই বর্তমান সরকারের নীতি। বাংলাদেশে এটি বারবার প্রমাণিত হয়েছে। একমাত্র বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শনই দেশের সকল বর্ণ, ধর্মীয় সম্প্রদায় ও নৃগোষ্ঠী নিবিড় সহ অবস্থান নিশ্চিত করতে পারে। বিএনপি সরকারের সময় শেয়ার বাজারে লুটপাটের সুযোগ ছিল না, ভবিষ্যতেও থাকবে না বলে সংসদকে আশ্বস্ত করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ত্রয়োদশ সংসদ অধিবেশনের শেষ দিনে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা দাবি করেন, গত 15 বছরে শেয়ার বাজার থেকে 1 লাখ কোটি টাকার বেশি
লুটপাট হয়েছে। এই লুটপাটে জড়িতদের জবাবদিহিতার আওতায় আনার জোর দাবি জানান তিনি। দিনের কার্যসূচিতে বিশেষ কমিটির সুপারিশ অনুযায়ী বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সংশোধন বিল 2026 সংসদে পাশ হয়। একই সঙ্গে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সংশোধন বিল 2026ও পাশ করা হয়। তবে বিল দুটি পাশের বিরোধিতা করে তা স্থগিতের দাবি জানান বিরোধী দলীয় নেতা। তিনি বলেন, সরকার দায়িত্ব গ্রহণের 2 মাসে যেসব কাজে হাত দিয়েছে তার প্রতিটি জন আকাঙ্ক্ষার বিপক্ষে গেছে। দিনের কার্যসূচি অনুযায়ী বাংলাদেশের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া বিগত দশকের অধিক সময়ে এই সব ভালো অবস্থাকে ব্যবহার করে কিন্তু লুটপাট করেছে। একবার নয়, একাধিকবার লুটপাট করেছে। আপনারা লক্ষ্য করবেন, বিএনপি সরকারের সময় কোনো সময় শেয়ার বাজার লুটপাটের কোনো সুযোগ ছিল না। ইনশাআল্লাহ এবারও থাকবে না, নিশ্চিতভাবে বলতে পারি। আমরা টাইম কনস্ট্রেইনের কারণে 133টা অধ্যাদেশ যেগুলো ছিল এর মধ্যে থেকে যেগুলো বিল আকারে এসেছে এবং যেগুলো ল্যাপসেস হয়ে গেছে, সেগুলাতে আমরা আমাদের অধিকার পুরোপুরি পাইনি। শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মে দিবসের শ্রমিক সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান এই তথ্য জানান। তিনি বলেন, গণতান্ত্রিক পরিবেশে এবারের মে দিবস পালিত হবে, যেখানে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, 2 মাসে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন সরকারের পক্ষে সম্ভব নয়, 5 বছরের মধ্যেই সব বাস্তবায়ন হবে। সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রিজভী আহমেদ জানান, শুক্রবার মে দিবসের সমাবেশে ঢাকায় শ্রমিক জনতার ঢল নামবে। প্রধান সমন্বয়কারী এবং তো নানা দিক থেকেই মে দিবস হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। এটিকে প্রতি বছরই অত্যন্ত যথাযোগ্য মর্যাদায় পালন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। দেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি আগামীকাল প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। আমরা এবারের মে দিবস অনেক কারণেই বিশেষ গুরুত্ব দাবি রাখে। কারণ একটা গণতান্ত্রিক পরিবেশে একটা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে, তখন আমরা এই মহান মে দিবস পালন করতে যাচ্ছি। গণভোটের গণরায় বাস্তবায়নে বিভাগীয় কর্মসূচি ঘোষণা দিয়েছে 11 দলীয় জোট। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন, জনগণের রায় নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। এ কারণে জনগণকে নিয়ে রাজপথে আন্দোলন জোরদার করা হবে। রাজধানীর মগবাজারে 11 দলের লিয়াজো কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। এ সময় গণভোটের গণরায় বাস্তবায়নে বিভাগীয় কর্মসূচির ঘোষণা দেন তিনি। অভিযোগ করে বলেন, বদলি, নিয়োগ বাণিজ্য, দলীয় বিবেচনায় প্রশাসনের রদবদল করা হচ্ছে, যা পূর্ববর্তী সরকারের পুনরাবৃত্তি। ক্ষমতাসীন ছাত্র সংগঠনের নৈরাজ্যের ফলে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে, এমন মন্তব্য করেন তিনি। বলেন, সরকার গণভোট নিয়ে নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিলেও মেজরিটি পেয়ে তা ভুলে গেছে। ব্রিফিংয়ে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, গণভোটের গণরায় বাস্তবায়নে বিরোধী দল রাজপথে থাকবে। জানান, বিভাগীয় সমাবেশ শেষে জোরদার আন্দোলনে নামবে বিরোধী দল। রায় নিয়ে যে সিনেমিনি খেলা হচ্ছে, এটার বিরুদ্ধে আরো জনমত শক্তিশালী করতে হবে, আমাদের আন্দোলনকে আরো বেগবান শক্তিশালী করতে হবে। সেই লক্ষ্যে আমরা 7টি বিভাগে ভিন্ন ভিন্ন তারিখে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি। সামনের দিনে আমরা বিশ্বাস করি যে একই সাথে সংসদে আমাদের প্রতিনিধিদের কণ্ঠ এবং রাজপথে আমাদের আন্দোলন জনগণকে সাথে নিয়ে আরো বেগবান হবে। সাগরে লঘুচাপের প্রভাবে রাতভর দেশের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। উজানের ঢল আর রাতে টানা বৃষ্টিতে নেত্রকোনা ও সুনামগঞ্জের হাওড়াঞ্চলের পরিস্থিতির অবনতি হয়েছে। তলিয়ে গেছে নতুন নতুন এলাকা। হবিগঞ্জ ও কিশোরগঞ্জের হাওরের পরিস্থিতিও একই রকম। ভারী বৃষ্টিতে ডুবে গেছে ফসলি জমি। চরম বিপাকে পড়েছেন কৃষকরা। কোমর সমান পানিতে নেমে চেষ্টা করছেন ফসল রক্ষার। এছাড়া নেত্রকোনার কংস নদের পানি বিপদসীমার 93 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কালিয়াঝুড়ি ও ধনু নদের পানিও বিপদসীমা ছুঁই ছুঁই। এদিকে সিলেট, মৌলভীবাজার সহ 5 জেলায় বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ভাতর ভরিয়া
একবার লন্ডখন্ড হয়ে গেছে গা, লামার জমি হচ্ছে একবারে সদর বদর হয়ে গেছে গা। আমরা কি করতে পারি, কেমনে বাঁচি? আইনে নিতেছে কেমন যেমন তাড়াতাড়ি যে ঠিক আছি এই দিক মুক্তি নিতেছি টানো। বৃষ্টিপাত লাগানো অনেক জমি তলে গেছে গা, পানির তলে গেছে গা। আর কিছু ধানে যে আমরা দেখেন কাঁচা পাকা ধান মোটামুটি খাইতে দেবো, ধান তো পাশে দেবো, এখানে কাঁচা পাকা ধান আমরা কাটতেছি। দর্শক, আমরা হাওড় অঞ্চলের সবশেষ পরিস্থিতি জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন নেত্রকোনা থেকে সহকর্মী কামাল হোসেন। কামাল, আমরা জানাচ্ছিলাম হাওড়ে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে, কৃষকদের ক্ষয়ক্ষতি সম্পর্কে একটু জানতে চাই, তারা কি বলছেন? লোপা, নেত্রকোনার হাওড় অঞ্চলের কৃষকের অবস্থা আসলে খুবই শোচনীয়। হাওড়ের নিম্নাঞ্চলগুলোতে যে ধানগুলো তুলিয়ে গেছে সেগুলো তো নষ্ট হচ্ছে পানির নিচে, আর বাড়িতে যেগুলো টানের জমিগুলো যেগুলো ধান তারা তুলেছেন সেগুলোর অবস্থা আমি যদি দেখানোর চেষ্টা করি। একটি ধানের স্তূপ কলমাকান্দা উপজেলার বরকাপন ইউনিয়নে, এই যে ধানের স্তূপে অনেক লম্বা লম্বা চারাগুলো দিয়েছে, আসলে ধান এগুলো দিয়ে আসলে কৃষকের কাজে আসবে কিনা তারা বলতে পারছে না। আমি যদি দেখানোর চেষ্টা করি, একজন কৃষকের সাথে কথা বলার চেষ্টা করি। চাচা, এই যে ধানের অবস্থা এরকম কেন হলো? এই যে ধানের অবস্থা কারণ হলো এই যে আমরা শুকনোর মাঝে যে ধান কাটেছি, হ্যাঁ, সেই ধান আনতে বেড়ায় আর সবগুলো নষ্ট হয়ে গেছে। আমরা অনেক মনে করেন এই যে ঋণ করলেও বউগুলো বললে সেটা তো নাই। কয়টা হাওড়ের দিকে এরকম? যেমন 7-8টা আবার, হ্যাঁ, নেতা আছে, মহিষপুর আছে, গুড়াডুবা আছে, উগড়া আছে, এইগুলো জিনিস। কি অবস্থা ভাই অন্যান্য হাওড় গুলোর ধানের কি অবস্থা? অন্যান্য হাওড়ের অবস্থা একই অবস্থা। আমরা এই যে মেধাবিল পাশে একটা ছোট বিল আছে, আর ওই যে বৈশাউর একটা বিল আছে বড়, পুগলা একটা আছে, গোড়াডুবা আছে, এই বিল সমস্ত একই অবস্থা। কাটতে কাটতে আমরা কমর হানি, মানে কামলা হয় না, 2000 টাকা দিলেও একটা কামলা হয় না, আমরা এমন অবস্থা দেখা দিতেছে। এই হলো ধানের জমিন কিছু তুলছে, এটু কমর হানির মধ্যে কাটতে আনে তৈছে, এই যে বেবলা দিন দিতে যায় সারা জমিনের সারা ধানের সারা হয়েছে, এই অবস্থা হয়েছে সারা। এখন আমরা কিভাবে চলবা একমাত্র আল্লাহ সালানি মালিক। এখন আর রাস্তাঘাটও নেই আমাদের এলাকায়, যে হাত থেকে ধান নিয়ে বাড়িতে আর লাগে যে ফসবা আয়া এ আর রাস্তাটাও নাই। রাস্তাটাও কিছু থাকতো সুন্দর মতো জায়গা মতো নাই অবস্থা। এই ধান তো বিক্রিও করা যাবে না। না, এই ধান বিক্রি করা যাবে, বিক্রি করতে হলে এখন কামলাদের 2000 টাকা দিয়েছি, কামলার টাকাও দিতে পারি না, ধানও বেচতে পারি না। এখন কি করার যে আমরা উপায় কি করবো জানি। লোপা, শুনছিলেন যে উভয় সংকটে পড়েছেন কৃষকরা, যে তাদের যে বছরের একটি মাত্র ফসল, যে ফসলের দাম দিয়ে তাদের ভরণ পোষণ, স্ত্রী সন্তানের ভরণ পোষণ সহ সমস্ত বছরের খরচ ছিল, সেই ধান কিন্তু তাদের নষ্ট হয়ে গেছে। ফলে এই কৃষকরা আসলে দুশ্চিন্তায় পড়েছেন। লোপা। কামাল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। চট্টগ্রামের মহেশ খাল ও চাকতাই খাল ঘুরে দেখেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সকালে পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, জলাবদ্ধতা নিরসনে সিটি মেয়রকে প্রধান করে একটি সমন্বয় কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে একসঙ্গে সমন্বয় করা যায়। প্রতিমন্ত্রী বলেন, চলমান প্রকল্পগুলোর পূর্ণাঙ্গ সুফল পেতে আগামী ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন পর্যন্ত যে অগ্রগতি হয়েছে তাতে ভবিষ্যতে জলাবদ্ধতা 70 থেকে 80% পর্যন্ত কমে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। প্রতিমন্ত্রী আরও জানান, সাম্প্রতিক জলাবদ্ধতার অন্যতম কারণ হচ্ছে প্রকল্পের আওতায় থাকা 2টি খালে উন্নয়ন কাজের জন্য দেয়া অস্থায়ী বাঁধ। এসব কাজ শেষ হলে পরিস্থিতির উন্নতি হবে বলেও আশ্বস্ত করেন প্রতিমন্ত্রী। 70 থেকে 80% আপনার জলাবদ্ধতা থাকবে না, আর বাকি যে 15-20% থাকবে, এটার জন্য আপনাদেরকে ডিসেম্বর পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে এবং আমাদেরকে সময় দিতে হবে, যেহেতু প্রকল্পের কাজটি চলমান আছে। চট্টগ্রামবাসীকে এইটুকু আশ্বাস দিতে পারি যে আগামী বর্ষা মৌসুমে 24 সাল বা তার পূর্বের অবস্থায় আর ফিরে যেতে হবে না, জলাবদ্ধতা থাকবে না। গেল 24 ঘন্টায় হামে আক্রান্ত হয়ে নতুন করে আরও 97 জন রোগী ভর্তি হয়েছেন ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে, জানিয়েছেন হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ডাক্তার আসিফ হায়দার। দুপুরে এক ব্রিফিংয়ে তিনি বলেন, এ সময়ের মধ্যে সুস্থ হয়ে ছুটি পেয়েছেন 106 জন। এছাড়া নতুন করে কেউ মারা যায়নি। বাসায় যাওয়ার পরও নিয়ম মেনে চলার পরামর্শ দেন তিনি। বলেন, অভিভাবকদের আরও সচেতন হতে হবে, যে কোনো জ্বর দেখলেই হাসপাতালে নিতে হবে। আক্রান্তদের আলাদা রাখারও পরামর্শ দেন তিনি। একই সঙ্গে টিকা গ্রহণে গুরুত্ব আরোপ করেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে। বাচ্চা অসুস্থ আজকে 10 দিন যাবত,
কালকে আসাতে যাওয়া আজকে একটু সুস্থ আছে। শনিবার থেকে র্যাশ দেখা দিয়েছে আর রবিবার থেকে খুব শ্বাসকষ্ট হচ্ছে, তখন আমরা এখানে দ্রুত চলে আসছি। টিকাটা যদি আমরা যথাসময় পাইতাম তাহলে তো আমার মনে হয় না এতটাই হয়তো। আমরা প্রায় 3000-এর উপরে হামের উপসর্গযুক্ত রোগীকে ভর্তি রেখে চিকিৎসা দিয়েছি। এছাড়া আরো অসংখ্য রোগীকে আমরা আউটডোরের চিকিৎসা সেবা নিয়ে গেছেন। বর্তমানে আমাদের হাসপাতালে 397 জন হামের উপসর্গযুক্ত রোগী ভর্তি আছেন, আর গত 24 ঘন্টায় 97 জন নতুন রোগী আমাদের হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন এবং 106 জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বাজেট বরাদ্দ থাকলেও গত 17 বছরে স্বাস্থ্য খাতে সেই অনুযায়ী ব্যয় করতে পারেনি কোনো সরকার। এই কারণে কিছু কৃত্রিম সংকট তৈরি হয়েছে। সকালে রাজধানীর আগারগাঁওয়ে 250 শয্যা বিশিষ্ট বক্ষব্যাধি হাসপাতালে এক অনুষ্ঠানে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় হাম ও ডেঙ্গু মোকাবেলায় সরকারের যথেষ্ট সক্ষমতা রয়েছে জানিয়ে মে মাসের মধ্যেই হামের প্রকোপ কমে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। মন্ত্রী বলেন, দেশে ভ্যাকসিন সহ মানব সম্পদ কোনো কিছুরই সংকট নেই। অনুষ্ঠানে যক্ষ্মা সহ সংক্রামক রোগের বিস্তার রোধে বাংলাদেশকে 6 লাখ মার্কিন ডলারের জিন এক্সপার্ট কার্ট্রিজ এবং শিশুদের জন্য 11,000 কোর্সের টিবি ওষুধ সহায়তা স্বাস্থ্যমন্ত্রীর কাছে তুলে দেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসন। এ সময় রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ সরকারের পাশে থেকে স্বাস্থ্য খাতের সরবরাহ ব্যবস্থা পুনরুদ্ধার এবং সুশাসন জোরদারে কাজ করে যাবে তার সরকার। আমাদের কোনো শর্টেজ নেই, আমাদের ম্যান পাওয়ার শর্টেজ নেই। শর্টেজ একটা জিনিস আপনারা জানেন, 17টা বছর টাকা ছিল, কাজ হয় না, প্রপারলি হয় না। আমি কাউকে ব্লেম করব না, আমরা রেগুলারাইজ করার চেষ্টা করতেছি। Bangladesh faces supply challenges for essential health commodities. The United States stands ready to support the government of Bangladesh in restoring supply chain integrity and strengthening health governance. রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের চিকিৎসার খরচ চালাতে দিশেহারা হয়ে পড়েছেন অভিভাবকরা। ধার দেনা আর গ্রামবাসীর সহযোগিতায় চলছে অনেকের চিকিৎসা। অভিভাবকরা বলছেন, অনেক ওষুধ ও ইনজেকশন বাইরে থেকে কিনতে হচ্ছে, সাথে যুক্ত হচ্ছে পরীক্ষা নিরীক্ষার খরচ। তার উপর দূর থেকে আসা অনেককে থাকা খাওয়ার খরচ চালাতেও হিমশিম খেতে হচ্ছে। প্রথমে ঠান্ডা ও নিউমোনিয়া, এরপর হাম। 4 বছরের শিশু রেজওয়ান 2 মাস ধরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এরই মধ্যে চিকিৎসা ব্যয় ছাড়িয়েছে 3 লাখ টাকা। চাঁপাইনবাবগঞ্জের গুমস্তাপুরের এই পরিবার বাড়িতে পালন করা 3টা গরু অপেক্ষাকৃত কম দামে বিক্রি করে খরচ জুগিয়েছে। এরপর কি হবে জানেন না তারা। 2,20,000 টাকা শেষ হয়ে গেল, কেন যে আমার গরু ছিল 2,20,000 টাকা শেষ করেছি। আমাকে গ্রামের মানুষ চাহে চিনতে দিয়েছে, সাত আমি শেষে গেছে, ফেতরা মিত্রা তুলে দিয়েছিল, মসজিদের ইমানের মানুষ তার তুলে দিয়েছিল 5-10,000 করে, সব যে যা পেরেছে দিয়েছে স্যার, আমার কাছে কিছু নাই। 6 মাস বয়সী যমজ শিশু নিয়ে 2 সপ্তাহ ধরে হাসপাতালে আছেন রফিকুল। ব্যয় মেটাতে একটি গরু বিক্রি করেছেন, এখন চলছেন ধার দেনায়। এখান থেকে মেডিসিন কিনতে হচ্ছে, তারপরে 3টা লোক আছে, 2টা বাচ্চা নিয়ে, এজন্য হচ্ছে আপনার চলাফেরা, খাওয়া দাওয়ার জন্য, এগুলো সব দিক দিয়েই আমার যে সংসারে যতটুকু আয় তার চাইতে অধিক পরিমাণে খরচটা বেশি হয়ে যাচ্ছে। অভিভাবকরা বলছেন, হাসপাতালে সব ওষুধ ও ইনজেকশনের সরবরাহ থাকছে না, তাই বাইরে থেকে কিনতে হচ্ছে। রোগের পরীক্ষা নিরীক্ষার খরচও লাগছে। দূর থেকে আসা রোগীর অভিভাবকদের করতে হচ্ছে থাকা খাওয়ার ব্যবস্থা। স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য এই ব্যয় ক্রমেই কঠিন হয়ে উঠেছে। অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, 1,03,000 টাকা হয়ে গেছে, তার মধ্যে ধার দেনা ওই রকমই। জ্বরটা ছেড়েছে, আপনাদের হালকা একটু হয়েছে, সম্পূর্ণ ভালো হয়নি তো হালকা হয়েছে। 14-15-16 দিন হয়ে গেল এখানে ভর্তি হয়েছে, আইসিতে রাখছিল 3-4 দিন, তারপরে বের করে দিয়েছে, তারপরে একই অবস্থায় আছে। এসব বিষয় নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি হাসপাতাল কর্তৃপক্ষ। তবে তাদের দাবি, টিকাদান শুরু ও বিশেষ ব্যবস্থাপনার কারণে এই হাসপাতালে হামে মৃত্যু ও রোগী ভর্তির সংখ্যা কমেছে। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। অগ্রাধিকার নির্ধারণ করে বাজেট প্রণয়ন করছে সরকার। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে থাকবে নজর। প্রবৃদ্ধি অর্জন এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দেওয়া হবে গুরুত্ব। একই সঙ্গে আর্থিক খাত পুনর্গঠন এবং জনগণের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছাতে থাকবে প্রতিশ্রুতি। শৃঙ্খলা আনা হবে সামাজিক নিরাপত্তামূলক খাতে। বিশ্লেষকরা বলছেন, অগ্রাধিকার নির্ধারণ ভালো উদ্যোগ, প্রতিটি পদক্ষেপ বাস্তবায়নে দিনক্ষণ নির্দিষ্ট করে দেওয়া জরুরি। এতে বাড়বে কাজের গতি।
রিমন রহমানের রিপোর্ট। অর্থনীতিতে নানামুখী চ্যালেঞ্জ স্পষ্ট, স্বস্তির বার্তা দিচ্ছে না কোনো সূচক। নতুন সরকারের প্রথম বাজেটে অর্থায়ন নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রায় 14% ধরে বাজেট প্রণয়ন করতে যাচ্ছে সরকার। আয় ব্যয়ের হিসাব মেলাতে ব্যস্ত অর্থ বিভাগ। নতুন বাজেটে অগ্রাধিকার পাচ্ছে 13টি খাত। নির্বাচনী ইশতেহারে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয় তা পূরণে গুরুত্ব দেবে সরকার। একই সঙ্গে 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নীতকরণে গুরুত্ব পাবে প্রবৃদ্ধি অর্জন। এখনও সহনীয় হয়নি মূল্যস্ফীতির পারদ, তাই সরকারের প্রথম বাজেটে পণ্য ও সেবামূল্য নিয়ন্ত্রণে দেয়া হবে গুরুত্ব। একই সঙ্গে নিশ্চিত করা হবে অর্থনৈতিক স্থিতিশীলতা। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডকে ভিত্তি ধরে সামাজিক নিরাপত্তামূলক খাতে আনা হবে শৃঙ্খলা। সোশ্যাল প্রোটেকশনে সরকার যেহেতু ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এগুলো করছে, তাহলে 95টা যে প্রোগ্রাম আছে সেটাকে কিভাবে কনসলিডেট করে সরকারের বাড়তি খরচ না করেও যাতে অন্তত এর মধ্যে যাতে আমরা করতে পারি, এবং সামাজিক সুরক্ষার যে বাজেট সেখান থেকে পেনশন বা যেগুলো রিলেটেড না সেগুলোকে বাদ দিয়ে সত্যিকারের সামাজিক সুরক্ষার বাজেট, যারা নিম্ন আয়ের মানুষ, যারা সীমিত আয়ের মানুষ, তারা যাতে একটা স্বস্তির জায়গায় আসতে পারে, সেই জন্য যে কার্যকরী যে পদক্ষেপগুলো সেগুলো আমি মনে করি বাজেটে নেওয়া উচিত। কর্মসংস্থান সৃষ্টিতে বাজেটে দেয়া হবে অগ্রাধিকার। প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনে জোর দিয়ে বড় সংখ্যক মানুষকে সক্ষম করবে সরকার। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বাজেটে থাকবে গুরুত্ব। সেই লক্ষ্যে সঠিক প্রকল্প গ্রহণ করে তা বাস্তবায়নে থাকবে অগ্রাধিকার। জনগণের দোরগোড়ায় উন্নত চিকিৎসা নিশ্চিত করতে দেয়া হবে প্রতিশ্রুতি। আর্থিক খাত পুনর্গঠনের মাধ্যমে শৃঙ্খলা নিশ্চিত করতেও বাজেটে দেয়া হবে গুরুত্ব। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি উৎপাদনে দেয়া হবে অগ্রাধিকার। এই যে রেভিনিউ এবং ডেভেলপমেন্ট বাজেট শুধুমাত্র কনস্ট্রাকশন করলে হবে না, হসপিটাল তৈরি করলে হবে না, তার জন্য যে জনবল, তার জন্য যে অবকাঠামোগত যে বিষয়গুলো আছে, তার জন্য যে অন্যান্য যে সমস্ত কারিগরি ইকুইপমেন্ট যে বিষয়গুলো আছে, সেইগুলো যাতে রেভিনিউ এবং ডেভেলপমেন্ট বাজেটের একটা সমন্বয় হয়। 2026-27 অর্থ বছরের বাজেটে মানসম্পন্ন শিক্ষা, এসডিজি অর্জন, ডিরেগুলেশন কার্যক্রম গ্রহণ, বিনিয়োগ উন্নয়নে প্রতিবন্ধকতা দূর এবং সৃজনশীল অর্থনৈতিক খাত বিকাশে অগ্রাধিকার দেবে সরকার। যে অর্থটা ব্যয় করা হচ্ছে এটা কি সত্যিকার অর্থে আমরা আমাদের বর্তমান পরিস্থিতিতে এই ধরনের ব্যয় করার ক্ষেত্রে এটা কি অতি প্রয়োজনীয় কি না? যে বাজেটের যে অর্থ ব্যয় করা হচ্ছে, পরিচালনগত ব্যয় এবং উন্নয়ন ব্যয়, এটার গুণগত মান কতটুকু? অভ্যন্তরীণ আয় বৃদ্ধিতেও বাজেটে থাকবে বিশেষ নজর। অগ্রাধিকার নিশ্চিত করে পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে আসবে পরিবর্তন, সুফল পাবে দেশের প্রতিটি নাগরিক। তবে পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে নিশ্চিত করতে হবে স্বচ্ছতা এবং জবাবদিহিতা। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। চিকিৎসা কেন্দ্রিক স্বাস্থ্য ব্যবস্থা থেকে প্রিভেনশন কেন্দ্রিক স্বাস্থ্য ব্যবস্থার দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করছে সরকার। একথা বলেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর জিয়াউদ্দিন হায়দার। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি। ডক্টর জিয়াউদ্দিন বলেন, স্বাস্থ্যসেবা খাতে বর্তমান সরকার বিশেষ নজর দিচ্ছে। চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। দেশের সকল নাগরিক যেন সহজে চিকিৎসা সেবা পায় সেটি নিশ্চিত করা হবে। ডক্টর জিয়াউদ্দিন জানান, পর্যায়ক্রমে 1 লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। প্রতি বছর স্বাস্থ্য খাতে বাজেট বাড়ানো হবে। আগামী বাজেটে কমপক্ষে 1% বরাদ্দ বাড়ানো হবে। সেবা নিশ্চিতে দুর্নীতির লাগাম টেনে ধরবে সরকার। তিনি আরও জানান, হাম প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি চলমান রয়েছে। আগামী 1 মাসের মধ্যে হামের প্রকোপ কমে আসবে বলেও আশা করেন তিনি। প্রাইমারি হেলথ কেয়ার যদি আমরা ভালো করতে পারি, আমরা যদি প্রিভেনশনকে যদি আমাদের স্বাস্থ্য ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে পারি, আমরা স্বাস্থ্যকে যদি সবার দোরগোড়ায় নিয়ে যেতে পারি, তাহলে আজকে যে আপনারা যে হাম রুবেলার প্রাদুর্ভাব দেখছেন, এই ধরনের প্রাদুর্ভাবও ভবিষ্যতে হবে না। আমরা যে কোনো ভার্টিক্যাল প্রোগ্রাম থেকে আস্তে আস্তে সরে দাঁড়িয়ে, আমরা শর্ট টার্ম হরাইজন থেকে সরে দাঁড়িয়ে আমরা সব কিছুকে ইন্টিগ্রেটেড করতে চাই এবং ন্যাশনাল প্রোগ্রামের মধ্যে নিয়ে আসতে চাই।
বিরোধী দল দেশের প্রচলিত আইন নিয়ে কাজ করবে নাকি শরিয়া আইনের পথেই হাঁটবে, এমন প্রশ্ন তুলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাবু সুনীল গুপ্তের স্মরণ সভায় এই প্রশ্ন করেন তিনি। বলেন, জামায়াতে ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন করার কথা বলেছে, কিন্তু সম্প্রতি এক অনুষ্ঠানে বিরোধী দলের নেতা বলেছেন শরিয়া আইন নয়, তারা ক্ষমতায় গেলে দেশের প্রচলিত আইনেই দেশ পরিচালনা করবেন। পুরো বিষয়টি স্পষ্ট করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান তথ্যমন্ত্রী। তারা গতকালকেও বক্তৃতায় বলেছেন শরিয়া আইন কায়েম করবেন, অথচ জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান আজকের বিরোধী দলীয় নেতা তিনি বলেছেন যে তারা শরিয়া আইন রাখবেন না। আমি শুধু জানতে চাই, তারা কি দেশের প্রচলিত সাংবিধানিক আইনকে মেনে শাসন ক্ষমতা পাওয়ার চেষ্টা করছেন, নাকি তারা শরিয়া আইন প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দিয়ে বা প্রতিজ্ঞা নিয়ে রাজনৈতিক সাংবিধানিক এবং সংসদীয় তৎপরতা চালাচ্ছেন। বান্দরবানে শুরু হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। সকালে শহরের রাজাবাড়ি থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজগুরু বৌদ্ধ বিহারে গিয়ে শেষ হয়। দিনটি উপলক্ষে বোধি বৃক্ষ মূলে চন্দন জল সিঞ্চন, হাজার প্রদীপ প্রজ্বলন সহ নানা আয়োজন হয়। এ সময় দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনায় প্রার্থনা করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। বৌদ্ধ ভিক্ষু উনন্দশ্রী থের বলেন, এটি শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি মানবতার কল্যাণ ও শান্তির বার্তা বহন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোমাং সার্কেলের 17তম রাজা, উপাসক উপাসিকা সহ আরও অনেকেই। সকাল থেকে বুদ্ধবৃক্ষে নিচে চন্দনে জল ঢালা, সিঞ্চন করা এবং সারাদিন ব্যাপী পুণ্যকর্ম সম্পাদন করে দেশ ও জাতি সর্বাধিক মঙ্গল কামনায় এবং সকলে সুখ শান্তি মঙ্গল কামনাতে আমরা সকলের প্রতি আশীর্বাদ বিতরণ করেছি। এই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমরা সবাই রাজগুরু বুদ্ধ বিহারে চলে যাচ্ছি। ছয় তারপর যন্ত্রে পানি, ফুল, আমাদের সুন্দর পাতা, গাছের পাতা সহ আমরা চন্দ্রপানে আজকে বট গাছের বৃক্ষতলে জল সিঞ্চন করবো। বুদ্ধর জন্ম, তারপরে বুদ্ধতা লাভ, তারপরে আমরা এখানে সকাল থেকে এসে বিহারে যাই, ফুল অনেকগুলো দান করি। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী 9 জুন সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হবে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেওয়া হয়। এর আগে শুনানির শুরুতে জানা যায়, জেলে থেকেই ভুয়া মেডিকেল রিপোর্ট দিয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসার অনুমতি নিয়েছেন সাবেক মন্ত্রী কামরুল ইসলাম। এমন কাণ্ডে তার আইনজীবীদের কাছে ব্যাখ্যা চান ট্রাইব্যুনাল। বাতিল করেন বেসরকারি হাসপাতালের চিকিৎসার অনুমতি। পরে বিচারকের নির্দেশে তাকে আদালতে হাজির করা হয়। জুলাই হত্যাকাণ্ডে 2 মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি কেএম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন। এদিকে সেলিনা হায়াত আইভীর আরও 5 মামলায় হাইকোর্টের দেয়া জামিনের বিষয়ে আগামী রোববার আদেশ দেবেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। এদিকে 7 মার্চের ভাষণ বাজানোর ঘটনায় শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম মাফরুজ ইমিকে জামিন দিয়েছেন আদালত। গত 7 মার্চ শাহবাগে বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ বাজায় ইমি সহ কয়েকজন। পরে ডাকসুর নেতারা ইমিকে ধরে নিয়ে গিয়ে শাহবাগ থানায় হস্তান্তর করে। চলমান এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে টেলিগ্রাম গ্রুপে ভুয়া প্রশ্ন বিক্রির মাধ্যমে প্রতারণার অভিযোগে 2 জনকে গ্রেফতার করেছে র্যাব-10। র্যাব বলছে, চক্রটি দীর্ঘদিন ধরে সুপরিকল্পিতভাবে টেলিগ্রাম গ্রুপ খুলে সেখানে সদস্য সংগ্রহের মাধ্যমে প্রশ্ন বিক্রির মতো জালিয়াতি চালিয়ে যাচ্ছিল। র্যাব-10-এর যাত্রাবাড়ি ক্যাম্পে এসব তথ্য তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন। তিনি বলেন, গ্রেফতার তাওসিফ রহমান রিশাদ ও সাজিদুল ইসলাম সাইফ দুজনেই আইটি সম্পর্কে বেশ অভিজ্ঞ। তারা নিজেরাই প্রশ্ন তৈরি করে ব্যাটম্যান ওয়াইল্ড ও ব্যাটম্যান নামের 2টি টেলিগ্রাম গ্রুপ খুলে সেখানে প্রশ্নপত্র সরবরাহ করে। পরে আগ্রহী শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে যোগাযোগের নম্বর ব্লক করে দেয়।
গ্রেফতারকৃতরা হ্যাকিংয়ের সাথেও জড়িত জানিয়ে এই র্যাব কর্মকর্তা আরও বলেন, ইতোমধ্যে শতাধিক ভুক্তভোগীর তথ্য তারা পেয়েছে। এ সময় অভিভাবকদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। রাজধানী থেকে বেশ কয়েকটি খালের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। সেখানে সড়ক, ভবন সহ নানা স্থাপনা গড়ে উঠেছে। খালগুলো উদ্ধারে দাবি উঠলেও তা বাস্তবায়িত হয়নি। অবশ্য স্বচ্ছ পানির খালের দেখাও মেলে রাজধানীতে। পরিকল্পনাবিদ অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান বলছেন, দখল উচ্ছেদ না করে শুধু খনন করে খাল বাঁচানো যাবে না। সরকারের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত ছাড়া উচ্ছেদ কার্যক্রম কার্যকর করা হবে না বলেও মনে করেন তিনি। শাকিল হাসানের রিপোর্ট আর ছবি তুলেছেন SRS আলী। রাজধানীর কেন্দ্রস্থল পান্থপথে বয়ে চলত একটি খাল। ৮০ দশকে খালটি বক্স কালভার্ট করা হয়, ওপরে তৈরি করা হয় সড়ক। খালটি আবারও সচল করার কথা শোনা গেলেও বাস্তবে কিছু হয়নি। একইভাবে অস্তিত্ব বিলীন হয়ে গেছে পরিবাগ খালটিও। মগবাজার, বাংলা মোটর হয়ে প্রবাহিত খালটির কোনো চিহ্নই আর নেই। বাস্তবতা হলো এসব খাল ফিরিয়ে আনা কঠিন, তবে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত হলে সম্ভব। খাল খনন কর্মসূচির মধ্যে অবশ্যই বাস্তবসম্মত পদক্ষেপ লাগবে এবং পরিকল্পনা লাগবে, যেটা দিয়ে যেখানে আমরা রিভাইভ করতে পারবো, নেটওয়ার্কটাকে আমরা আবার কানেক্ট করে ফেলতে পারবো। আর যেখানে সম্ভব না হলে কেন পারিনি এবং তার পেছনে দায়ী কেনা, এবং এই খালটাকে যে বিভিন্নভাবে ইকোনমিক্যালি উপযোগিতার জন্য বিল্ডিং বানিয়েছে যারা, খালকি মেরে ফেললো, তাদের কাছ থেকে কস্ট রিকভারি করা। কয়েকটি খালে প্রবাহ ফেরাতে প্রকল্প চলছে 2 সিটিতে। দক্ষিণ সিটি কর্পোরেশন খালগুলো সচল করতে নতুন প্রকল্প নেওয়ার উদ্যোগ নিচ্ছে। দীর্ঘদিন যাবৎ যেহেতু এই খালগুলো ব্যবহার হচ্ছে না, অবৈধ দখল হয়ে গেছে, সেই দখলমুক্ত করা তো অবশ্যই একটা চ্যালেঞ্জের ব্যাপার। তো আমরা চেষ্টা করছি, কারণ ঢাকা শহরের উন্মুক্ত পানিগুলোকে যদি বুড়িগঙ্গা বা শীতলক্ষাতে নিয়ে যেতে হয়, তাহলে খালগুলো সংস্কার করতেই হবে। সব খালের যখন বেহাল দশা, তখন এই রাজধানীতেই স্বচ্ছ পানির খালের অস্তিত্ব বিস্মিত করতে পারে নাগরিকদের। বুড়িগঙ্গা থেকে উৎপত্তি রায়ের বাজার খালটির এমন চিত্র দেখতে পাওয়া যায় প্রায় 500 মিটার পর্যন্ত। 1.5 দশক আগে একটি প্রকল্পের মাধ্যমে খালটি খনন এবং পাড় উন্নয়নের কাজ করা হয়। রায়ের বাজার বধ্যভূমির পেছনে খালের এ অংশ 80 থেকে 100 ফুট পর্যন্ত প্রশস্ত। মাটির পাড়ের খালের এই অংশে রয়েছে সবুজের সমারোহ। রাজধানীর সম্ভবত এই খালটিতে নিশ্চিন্তে গোসল করাও সম্ভব। খালের স্বচ্ছ পানিতে আছে নানা প্রজাতির জলজ প্রাণী, সাঁতার কেটে চলে নানা প্রজাতির মাছ। খাবারের সহজলভ্যতায় খালের আশেপাশে দেখা মেলে নানা পাখিও। কংক্রিটের শহরে এমন প্রকৃতিতে শান্ত হয় নাগরিক মন। মানুষ বুঝলে সোনার মানুষ হবি, মানুষ বুঝলে সোনার মানুষ। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। দাম বাড়ানোর পরও এখনো স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ। নতুন দামের বোতল বাজারে আসতে আরও 2-3 দিন সময় লাগবে। দোকানিরা বলছেন, ডিলাররা যে দামে তেলের বোতল দেন তাতে লিটার প্রতি লাভ হতো কেবল 1 টাকা। তাই সীমিত পরিসরেই তেল তুলেছিলেন। দাম সমন্বয়ের পর সরবরাহ স্বাভাবিক হবে। গতকাল সয়াবিন তেলের দাম লিটারে 4 টাকা বাড়ায় বাণিজ্য মন্ত্রণালয়। খোলা তেলের নতুন দাম 179 টাকা আর বোতলজাত সয়াবিনের দাম নির্ধারিত হয়েছে 199 টাকা। ইরান যুদ্ধের ডামাডোলে যখন জ্বালানি তেল নিয়ে দেশজুড়ে হাহাকার, তখন সরবরাহ সংকটের অজুহাতে বাজার থেকেই উধাও হয়ে যায় বোতলজাত সয়াবিন তেল। তেলের দাম আবার নতুন করে বাড়ছে, আবার কয়দিন ধরে আবার বাড়বো, কমবো না, খালি বাড়বই। কোনো এসার আসে না। আর আমার কাছে ডিলার যারা আছে তাদের কাছে ফোন দিলে মাল থাকলে অনেক সময় দেই, 10টা চাইলে 5টা দেয়। আর দাম বেশি, 1 লিটার তেলের দাম কিনা পড়ে 194 টাকা, 95 টাকা বিক্রি, 200 টাকা পুঁজি হারায় আমাদের লাভ হয় না। তো এখন পর্যন্ত আমাদের অফিস থেকে কোনো এরকম তথ্য দেয় না যে এইটা রেট হবে আর এইটা এমআরপি হবে। ওইটা দিলে তারপরে আমরা যখন দিবে তারপরে আমরা কোম্পানিতে ডিউ করার পরে তারপর মাল আসবে, তারপর মাল সাপ্লাই হবে। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার জেরে 4 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে অপরিশোধিত তেলের দাম। বৃহস্পতিবার ব্যারেল প্রতি সর্বোচ্চ $126 ছুঁয়েছে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম।
ইরানের নৌ অবরোধ কয়েক মাস স্থায়ী হতে পারে। মার্কিন প্রেসিডেন্টের এমন হুঁশিয়ারির পর এক লাফে মূল্য বাড়ে 8%। এরপর থেকে ঊর্ধ্বমুখী তেলের দাম। মূল্য বৃদ্ধি হয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক অপরিশোধিত তেলেরও। ইরান যুদ্ধের জেরে মার্চের শুরু থেকে কার্যত বন্ধ বিশ্বের অন্যতম ব্যস্ত বাণিজ্য পথ হরমুজ প্রণালী। বিশ্বের মোট জ্বালানি তেলের বড় একটি অংশ পরিবাহিত হয় এই পথে। চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও কিছু ব্যতিক্রম ছাড়া নৌ রুটটি দিয়ে কোনো বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দেয়নি তেহরান। এমন পরিস্থিতিতে আবারও হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ঘিরে চলমান নৌ অবরোধ কয়েক মাস পর্যন্ত স্থায়ী হতে পারে বলে জানান তিনি। মোটামুটি এরপর থেকেই আবারও অস্থিতিশীল হয়ে ওঠে বৈশ্বিক জ্বালানি বাজার। 24 ঘন্টার ব্যবধানে 8% বেড়ে বৃহস্পতিবার ব্যারেল প্রতি ব্রেন্ট ক্রুড অয়েলের দাম পৌঁছায় $126 পর্যন্ত, যা 4 বছরের মধ্যে সর্বোচ্চ। অথচ একদিন আগেও অপরিশোধিত তেলের মূল্য ছিল $120 আশপাশে। এদিকে ওয়াশিংটন ভিত্তিক WTI এর মূল্যও বেড়েছে প্রায় 2.5%, দাঁড়িয়েছে $109 মতো। তেলের বাজারে এমন অস্বাভাবিকতা বজায় থাকলে সবচেয়ে বড় ভুক্তভোগী হবে এশিয়া, কেননা মধ্যপ্রাচ্যের জ্বালানির সবচেয়ে বড় ভোক্তা অঞ্চলটি। শুধু চীন আর ভারতই মধ্যপ্রাচ্য থেকে সিংহভাগ অপরিশোধিত তেল আমদানি করে। গেল বছর হরমুজ প্রণালী দিয়ে দৈনিক প্রায় 15 মিলিয়ন ব্যারেল তেল আমদানি করেছে এশিয়ার দেশগুলো। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের মূল্য বেড়ে দাঁড়িয়েছিল $139। অনিক রহমান, যমুনা নিউজ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় 1.5 ঘন্টা ফোন আলাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনা হয়েছে ইরান ইস্যুতে। ক্রেমলিন ও মার্কিন প্রেসিডেন্ট নিজেই নিশ্চিত করেছেন এই তথ্য। ফোন আলাপে দুই রাষ্ট্রপ্রধান ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট সংঘাত নিরসনে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। এ সময় স্বচ্ছতার জন্য তেহরানের পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছাও প্রকাশ করেন রুশ প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের বর্ধিত যুদ্ধবিরতির সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছে মস্কো। এছাড়াও দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়লাভের বার্ষিকী উপলক্ষে ইউক্রেনে অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পকে জানান ভ্লাদিমির পুতিন। ইরান যুদ্ধ নিয়ে বিভ্রান্ত করা হচ্ছে মার্কিন জনগণকে। মধ্যপ্রাচ্যের আরেকটি দীর্ঘমেয়াদী সংঘাতে জড়িয়ে ফেলা হয়েছে যুক্তরাষ্ট্রকে। বুধবার দেশটির কংগ্রেসের শুনানিতে এমন অভিযোগ তুলেছেন ডেমোক্র্যাট আইন প্রণেতারা। ইরান যুদ্ধের ব্যয়, কৌশল ও নতুন প্রস্তাবিত সামরিক বাজেট নিয়ে তীব্র প্রশ্নবাণে জর্জরিত হন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। যদিও সব অভিযোগ অস্বীকার করে উল্টো ডেমোক্র্যাটদেরই জাতীয় নিরাপত্তার শত্রু হিসেবে চিহ্নিত করেন তিনি। ইরানের স্কুলে বোমা হামলা চালিয়ে শিশুদের হত্যা করতে প্রত্যেক মার্কিনীকে কত খরচ করতে হয়েছে? বুধবার কংগ্রেসে এমন প্রশ্নের মুখে পড়েন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। ইরান যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো আইনসভায় জবাবদিহির সম্মুখীন হলেন তিনি। হাউস আর্ম সার্ভিসেস কমিটির শুনানিতে হেগসেথকে তীব্র প্রশ্নবাণে জর্জরিত করেন ডেমোক্র্যাট আইন প্রণেতারা। যুদ্ধের কৌশল, ব্যয় আর ফলাফল নিয়ে চলে তুমুল বাকবিতণ্ডা। উত্তপ্ত হয়ে ওঠে মার্কিন কংগ্রেস। শুনানিতে ডেমোক্রেট কংগ্রেসম্যান জন গারাবেন্ডি সরাসরি প্রশ্ন তোলেন, এই যুদ্ধের লক্ষ্য কি আর তার মূল্য দিচ্ছে কে? তিনি অভিযোগ করেন, যুদ্ধের শুরু থেকেই মার্কিন জনগণের কাছে সত্য গোপন করা হয়েছে। প্রশাসন যুদ্ধের বাস্তবতা আড়াল করে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে এমন দাবিও করেন। প্রথম দিন থেকেই আপনারা মার্কিন জনগণকে বিভ্রান্ত করেছেন। কেন আমরা যুদ্ধে জড়িয়েছি সে বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যাই দেননি। গারামেন্ডির দাবি, এই যুদ্ধ এখন যুক্তরাষ্ট্রের জন্য এক বড় কৌশলগত ক্ষতিতে পরিণত হয়েছে। তবে সব অভিযোগ নাকচ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হয়ে সাফাই গান প্রতিরক্ষা মন্ত্রী হেগসেথ। তার দাবি, এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য জরুরি। ডেমোক্র্যাটদের দুর্বল অবস্থান শত্রুপক্ষকে শক্তি যোগাচ্ছে বলেও দাবি করেন। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি ঘৃণা আপনাকে অন্ধ করে রেখেছে। আমরা জাতীয় নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। আগের সরকারের তুলনায় এই প্রশাসন মুদ্রাস্ফীতি ভালোভাবে সামলাচ্ছে। শুনানিতে যুদ্ধকালে সামরিক বাহিনীর উচ্চপদস্থ একাধিক কর্মকর্তাকে অপসারণ নিয়েও প্রশ্নের মুখে পড়েন হেগসেথ।
মূলত ট্রাম্প প্রশাসনের 2027 সালে সামরিক বাজেট প্রস্তাব নিয়ে আলোচনার জন্য এই শুনানি। প্রস্তাবিত এই বাজেটে প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়িয়ে রেকর্ড $1.5 ট্রিলিয়ন উন্নীত করার পরিকল্পনা করা হয়েছে, যার যৌক্তিকতা ব্যাখ্যা করতেই কংগ্রেসে ডাকা হয় হেগসেটকে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।